হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মিলি, আমার চ্যানেল মিলি জেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি মেডিকেল প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা হয়তো অনেক নারীরাই হয়তো পাত্তা দেন না, অথবা পরিবারেও সেটা নিয়ে কিছু বলা হয় না। মেডিকেলের ভাষায় টার্মটির নাম হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, অথবা এটাকে আমরা বেবি ব্লুও বলে থাকি। সো দর্শক, চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দর্শক, এখন আমি কথা বলবো পোস্টপার্টাম ব্লু বা বেবি ব্লু জিনিসটা কি। পোস্টপার্টাম ব্লু হচ্ছে দর্শক ডেলিভারির 14 দিন পর নতুন মায়েদের মধ্যে কিছু লক্ষণ প্রকাশিত হয়। এই যেমন সে সারাক্ষণ কান্নাকাটি করছে, অথবা তার মুড সুইং হচ্ছে, অথবা সে সব সময় এংজাইটি ফিল করছে, ছোট ছোট ব্যাপারে মন খারাপ করছে, সারাক্ষণ টায়ার্ড থাকছে, এক্সস্টেড থাকছে, যে কোনো ছোট ছোট ব্যাপারে ইরিটেশন ফিল করছে। এইসব লক্ষণ যদি কোনো নতুন মায়ের মধ্যে প্রকাশিত হয়, তাহলে আমরা সেটাকে পোস্টপার্টাম ব্লু অথবা বেবি ব্লু বলে অভিহিত করে থাকি। এটা বেবি ব্লু যদি কোনো মায়ের দেখা দেয়, সেটার জন্য মেডিকেশনের সেরকম দরকার হয় না, সেটা আপনা আপনি ঠিক হয়ে যায়, অথবা ফ্যামিলি সাপোর্ট থাকলে তাড়াতাড়ি সে রিকভার করতে পারে। এরপর দর্শক, যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন জিনিসটা কি। পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে বেবি ব্লুর লক্ষণগুলোই ওই নতুন মায়ের মধ্যে থাকে, কিন্তু সেটা যখন 2 উইকসেরও বেশি প্রলংড হয়, যখন অনেক লম্বা পিরিয়ড ধরে চলে, তখন সেটাকে আমরা পোস্টপার্টাম ব্লু বলে থাকি, এবং এটা কিন্তু অনেক সিভিয়ার হয়। এইসব ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে মারা কিন্তু বাচ্চার টেক কেয়ার করার অ্যাবিলিটি পর্যন্ত হারিয়ে থাকে। এরপরে যেটা স্টেজ, সেটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস। এটা একদম খুব রেয়ার, কিন্তু একদম সিরিয়াস স্টেজ। এটাকে ক্লিনিক্যালি মেডিকেল ইমার্জেন্সিও বলা হয়ে থাকে। এবং যখন আমরা পোস্টপার্টাম সাইকোসিস কোনো মার মধ্যে বা কোনো পেশেন্ট আমরা ডায়াগনোস করি, তখন কিন্তু হসপিটালাইজেশন করার কথা বলা হয়ে থাকে। কারণ এই সাইকোসিসে মারা কিন্তু বাচ্চার ক্ষতি করতে পারে, অথবা নিজের সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে, অথবা আশেপাশের পরিবারের অন্যান্য মানুষেরও ক্ষতি করতে পারে। ভিউয়ার্স, এখন আমি কথা বলবো পোস্টপার্টাম ডিপ্রেশন এর লক্ষণগুলো কি কি হতে পারে। দর্শক, আমি আগেই বলেছি যে পোস্টপার্টাম ডিপ্রেশনেও বেবি ব্লুস এর লক্ষণগুলোই থাকে, কিন্তু একটা লম্বা সময় ধরে থাকে। যেমন হচ্ছে মা ঠিক মতো খেতে পারে না, ঘুমোতে পারে না, তারপর হচ্ছে তার মধ্যে মিক্স একটা ইমোশন কাজ করে বাচ্চার প্রতি। বাচ্চাকে এই হয়তো ভালো লাগছে, আবার পর মুহূর্তে হয়তো বাচ্চার কান্নাকাটি বিরক্ত লাগছে। তারপর হচ্ছে বাচ্চার সাথে ঠিক মতো ইমোশনাল বন্ডিংটা গড়ে ওঠে না। তারপর নতুন বাচ্চার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তার হয়তো ক্ষুধা কমে যায়, অথবা ওয়েট কমে যেতে পারে হঠাৎ করে। তারপর কনস্ট্যান্টলি টায়ার্ড ফিল করতে থাকে মা, কোনো কিছুই তার করতে ইচ্ছে করে না, সারাক্ষণ শুয়ে বসে থাকতে ইচ্ছে করে, কাজের প্রতি কোনো মোটিভেশন থাকে না। বেবি সারা রাত হয়তো ঘুম হচ্ছে না, প্রপার স্লিপ হচ্ছে না, রাতে বাচ্চা কাঁদলো কিনা দেখতে হচ্ছে, বাচ্চার ডায়াপার চেঞ্জ করতে হচ্ছে, প্রপার ঘুম হচ্ছে না, যার কারণে কনসেন্ট্রেট করতে তার খুব সমস্যা হয়। আর এই যে নতুন মা হওয়াটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এই যে নতুন মা হওয়ার যে একটা ব্যাপার, সেটার সাথে সে কোপ আপ করতে পারে না, সে নিজেকে মেলাতে পারে না। তারপর ফ্যামিলি ফ্রেন্ডস সবার থেকে উইথড্রয়িং একটা মনোভাব থাকে, তার কাউকে ভালো লাগছে না, সে কোনো সোশ্যাল অকেশনে অ্যাটেন্ড করতে চায় না, এবং ফাইনালি কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প বা সুইসাইডাল টেন্ডেন্সিটাও পোস্টপার্টাম ডিপ্রেশনটা হয়। আসলে এটার কোনো একটা কারণ না, এটা ডক্টরসরা বলে থাকে যে কম্বিনেশনাল কারণেই পোস্টপার্টাম ডিপ্রেশনটা জেনারেলি হয়ে থাকে। যেমন প্রেগনেন্সি পিরিয়ডে আপনারা সবাই জানেন যে অনেক হরমোনের উপর নিচ হয়, অনেকগুলো হরমোন বেড়ে যায়, অনেকগুলো কমে যায়, কিন্তু সন্তান জন্মদানের পর কিন্তু হরমোনগুলো হঠাৎ করেই কমে যায়। হঠাৎ করে কমে যাওয়ার কারণে যে হরমোনাল চেঞ্জটা হয়, সেটার কারণে ইমোশনাল একটা চেঞ্জ হয়, অথবা বিহেভিয়ারাল একটা চেঞ্জ আসে নতুন মায়ের মধ্যে। এছাড়াও যে সন্তান জন্মদানের পর যে দায়িত্বটা বাড়ে, এক্সট্রা যে দায়িত্বটা বাড়ে, সেটার কারণে ফিজিক্যালও চেঞ্জ হয়, অথবা ইমোশনাল একটা চেঞ্জ আসে। তাছাড়া সি সেকশন হোক অথবা নর্মাল ডেলিভারি হোক, যেটাই হোক না কেন, নতুন মাদের প্রচুর ব্লিডিং হয়, যার কারণে সে ফিজিক্যালি ভীষণ উইক থাকে, তার কারণে এইসব ডিপ্রেশন আসতে পারে। এছাড়াও ডক্টরসরা বলে থাকেন যে
অনেক সময় হয়তো ফ্যামিলি ছেলে চাইলো কিন্তু মেয়ে হয়ে গেল, এটাও একটা তার মধ্যে স্ট্রেসের কারণ হতে পারে। তাছাড়া বাচ্চা এবং ঘরের রেসপন্সিবিলিটি যখন পুরোটাই নতুন মায়ের উপর এসে পড়ে, তখনও একটা তার উপর একটা বার্ডেন সৃষ্টি হয়। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো রয়েছেই। তারপর অনেক মায়ের আবার ডেলিভারির পর নিজেকে ভালো নাও লাগতে পারে, তার যে শারীরিক যে চেঞ্জটা এসেছে সেটা হয়তো তার কাছে ভালো লাগছে না, সেটাও তার কাছে ডিপ্রেশনের কারণ হতে পারে। এছাড়াও ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে, প্রপার হাজব্যান্ডের থেকে হয়তো সাপোর্ট পাচ্ছে না, অথবা শ্বশুর শাশুড়ির কাছে পর্যাপ্ত সাপোর্ট পেল না, তার কারণেও আমরা পোস্টপার্টাম ডিপ্রেশনের শিকার হতে পারি যে কোনো নতুন মা। এখন তো আসলে একক ফ্যামিলি খুব দেখা যায়, একক ফ্যামিলি হওয়াতে হয়তো আপনজনরা কেউ পাশে নেই অথবা ক্লোজ ফ্রেন্ডের অভাব, এই কারণেও ডিপ্রেশন আসতে পারে। তারপর আর কি যেটা বড় কারণ আমরা বলে থাকি যে নতুন সন্তান জন্মের পর মাদের কিন্তু স্লিপ সাইকেলটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দেখা গেল যে রাতে সে একেবারেই ঘুমোতে পারছে না, বাচ্চা কান্নাকাটি করছে, যার কারণে ঘুমোতে যাচ্ছে না, সকালেও সে প্রপার ঘুম হচ্ছে না, যার কারণে ডিপ্রেশনের শিকার হচ্ছে মারা। ঝগড়াঝাটি হচ্ছে বা যে কোনো কারণে যদি স্ট্রেসের শিকার হয়, এরপর ফিউচারে আমার কি হবে, আমার বাচ্চা কার কাছে থাকবে, যদি ওয়ার্কিং ওমেন হয়, এইসব চিন্তার কারণেও অনেক সময় আমরা পোস্টপার্টাম ডিপ্রেশনটা হয়ে থাকে। পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলে থাকি। রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে কোনো মহিলার যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে আগে থেকে, এছাড়াও যদি তার প্রিভিয়াস ডিপ্রেশনের হিস্ট্রি থাকে, তাছাড়া যদি মাল্টিপল প্রেগনেন্সি হয়, এছাড়াও যদি বাইপোলার ডিসঅর্ডারের হিস্ট্রি থাকে, তখন সেইসব নারীদের পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়ার চান্স কিন্তু অনেকাংশে বেশি থাকে। সো দর্শক, আমরা এখন আলোচনা করবো হচ্ছে ট্রিটমেন্ট কি হতে পারে। বেবি ব্লুজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি ফ্যামিলি সাপোর্ট, হাজবেন্ডের সাপোর্ট পেলেই কিন্তু মহিলারা রিকভার করে ওঠে। আর যদি পোস্টপার্টাম ডিপ্রেশনের স্টেজে চলেই যায়, তখন আমরা মনোচিকিৎসকের পরামর্শ নিতে বলি। এছাড়াও মেডিকেশন দেওয়া হয়, কাউন্সেলিং করানো হয়, আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি মেডিটেশন করতে বলা হয়। 2 বেলা যদি আমরা প্রপার সানলাইটে হাঁটতে পারি, সেটা হোক অল্প সময়ের জন্য, 15 মিনিট হোক, যদি হাঁটতে পারি সেটাও কিন্তু খুব ভালো। এছাড়াও অনেক প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি, অনেক সময় কিন্তু ডাবের পানি খেতে বলে। ডাবের পানিটা হচ্ছে হ্যাপি হরমোন রিলিজ করে, বডিতে যখন হ্যাপি হরমোন রিলিজ করে নতুন মায়ের মনটা আস্তে আস্তে ভালো হতে থাকে। আর যখনই পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছে, এটা যদি ফ্যামিলির কেউ অথবা পেশেন্ট নিজেই বুঝতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব হোক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাছাড়া একটা সুষম খাদ্য বা গুড ডায়েট চার্ট মেনটেন করা উচিত, যে ডায়েট চার্টে সবকিছুই প্রপারলি ভাগ করা থাকবে। এছাড়াও ইয়োগা করতে বলা হয়, ইয়োগার মধ্যে ব্রিদিং এক্সারসাইজ করা যায়। এছাড়াও ব্যালেন্সিং কিছু এক্সারসাইজ আছে, সেগুলো করতে বলে। এছাড়াও যেটা বলে হচ্ছে একটা মি টাইম কাটানো, পেশেন্টে কি করতে ভালো লাগে, কারো হয়তো গার্ডেনিং করতে ভালো লাগে, কারো হয়তো আঁকতে ভালো লাগে, যেটাই তার ভালো লাগে সেটা একটা হ্যাপি টাইম সে যেন কাটায়, সেটা ডক্টররা সাজেস্ট করে থাকে। এছাড়াও ডার্ক চকলেট খেতে পারে, ডার্ক চকলেট কিন্তু একটা স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে। আর অবশ্যই আমি বলবো যে প্রপার ডক্টর গাইডেন্সের মধ্যে থাকলে পোস্টপার্টাম ডিপ্রেশনটা খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করা যায়। দর্শক, এই পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু শুধুমাত্র মা নয়, বেবির উপরও কিন্তু বেশ নেগেটিভ প্রভাব ফেলে। মা যখন খিটখিটে থাকবে, মা যখন বিমর্ষ থাকবে, তখন কিন্তু মার সাথে বেবির বন্ডিংটা ঠিক সেভাবে গড়ে উঠবে না, এবং বেবির বিহেভিয়ারেও প্রবলেম দেখা দেবে। বেবিও হয়তো সবসময় কান্না করবে, যেহেতু মা তাকে প্রপার আদরটা, প্রপার কেয়ারটা করতে পারছে না, তাই। এছাড়াও বেবিও তার টেম্পারমেন্টটা খুব লুজ হবে, সেও খুব খিটখিটে স্বভাবেরই হবে। এছাড়াও তার যে মানসিক বিকাশ ভিউয়ার্স, সেটাও কিন্তু প্রপারলি হবে না। এবার কথা বলবো কিভাবে পোস্টপার্টাম ডিপ্রেশনটাকে প্রতিরোধ করা যায়। কারণ আমরা জানি প্রতিরোধই কিন্তু সর্বোত্তম পন্থা। প্রতিরোধ করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে জনসচেতনতা। মানুষকে
অনেক সচেতন করতে হবে এই ব্যাপারে, কারণ এখনো বেশিরভাগ মানুষ এই পোস্টপার্টাম ডিপ্রেশন সম্পর্কে জানেই না। তারা জানেই না ডিপ্রেশন হতে পারে। হয়তো কোনো মার মন খারাপ থাকে, ফ্যামিলির বয়স্করা হয়তো বলে থাকে না এটা তোমার সেরে যাবে, এটা সবারই হয়ে থাকে, অথবা তারা সেটাকে জিনের আছর অথবা ব্ল্যাক ম্যাজিক ভেবে হয়তো ঝাড়ফুঁকের মাধ্যমে সমাধান করতে চায়। কিন্তু না দর্শক, যদি আমরা কোয়ালিফাইড প্রফেশনালের অবজারভেশনে, কোয়ালিফাইড প্রফেশনাল ডক্টরের অবজারভেশনে রাখতে পারি, তাহলে এই পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু একদম অল্প কয়েক মাসের মধ্যেই সেরে যায়। আর এই ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলির সাপোর্টটা ভীষণ জরুরি। পরিবারের সবার যদি সাপোর্ট থাকে, মাকে যদি একটু ঘুমানোর ব্যবস্থা করে দেয়, সুষম খাবার খাওয়ার ব্যবস্থা করে, অথবা হাজবেন্ড যদি তাকে প্রপার টেক কেয়ার করে, অথবা ওয়াইফের মন খারাপের সময় যদি তাকে যেটা করতে ভালো লাগে সেটা যদি করার জন্য উৎসাহিত করে, তাহলে সে অবশ্যই এই পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। বন্ধুরা, আপনারা যারা বাবা হতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা একজন দায়িত্ববান স্বামী হিসেবে আপনাদের স্ত্রীদের পাশে থাকুন। পুরো প্রেগনেন্সি জার্নিটাতে তারা যাতে কিছুতেই লোনলি ফিল না করে, সেই জন্য তাদের সাথে পর্যাপ্ত সময় দিন, তাদের সাথে ঘুরতে যান, একটা হয়তো রোমান্টিক মুভি দেখুন, ঘরে তাজা ফুল আনুন, তাকে ছোট একটা গিফট দিয়ে হয়তো সারপ্রাইজ করুন। মোট কথা সবসময় তাকে হাসি খুশি রাখার চেষ্টা করুন। আর যারা নতুন বাবা হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনার ওয়াইফের প্রতি যথেষ্ট যত্নবান হন, কারণ অনেক সময় দেখা যায় যে নতুন অতিথি ঘরে আসার পর আমরা পুরোপুরি কনসেন্ট্রেশনটা নতুন অতিথির দিকেই দিই, হয়তো আপনার ওয়াইফের প্রতি যথেষ্ট যত্নবান হয়ে ওঠে না। কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়াইফের মধ্যে কোনো পোস্টপার্টাম ডিপ্রেশনের কোনো লক্ষণ প্রকাশিত হচ্ছে কিনা সেদিকটাই খেয়াল রাখুন। ভিউয়ার্স, পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু একটি নীরব ঘাতক, আর এই সাইলেন্ট কিলার পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে মুক্তির জন্য জনসচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি যতদূর সম্ভব শেয়ার করুন। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করুন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।